হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমাদের অতিথি Realme X7 MAX। একটা কোশ্চেন আমার আছে, আজকের দিনে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে যখন আমি ২৭,০০০ টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনবো, বাংলাদেশে গেলে ওটা মোটামুটি ৩৫,০০০ টাকা, তখন আমরা সেই স্মার্টফোন থেকে কি কি আশা করতে পারি? একটা প্রিমিয়াম ডিজাইন হবে, একটা ভালো পারফরমেন্স হবে, এর সঙ্গে সঙ্গে যাতে আমরা ভালো ক্যামেরাতে ছবি তুলতে পারি সেটাও আমাদের দেখতে হবে। এছাড়াও ব্যাটারি কোয়ালিটি, 5G আছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো তো আমরা দেখবই। আর এখন তো 5G স্মার্টফোন, একটা ভালো গেমিং পারফরমেন্সওয়ালা ফোন মোটামুটি ১৮ থেকে ২০,০০০ টাকাতেও পাওয়া যায়। তাহলে আমরা ২৭,০০০ টাকা যখন খরচ করছি, ঠিকঠাক আমাদের একটা স্মার্টফোন পেতে হবে। আজকে আমরা তাই জন্য দেখব Realme X7 MAX বা Realme GT NEO। এই ফোনটা ২৭,০০০ টাকার প্রাইস পয়েন্টে আদৌ সেই আমাদের আশা পূরণ করতে পারলো কিনা, নাকি এই ফোনটা পুরোটাই হতাশায় ভর্তি। এই ফোনটার সমস্ত রিভিউ নিয়ে হাজির আমি প্রিয়তোষ। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুরু করি। Realme X7 MAX ফোনটাতে রয়েছে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। না, এত উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই। আজকে এই সমস্ত ডিসপ্লে স্পেসিফিকেশন আমরা কিন্তু ২০,০০০ টাকার প্রাইস পয়েন্টে পেয়ে যাই। আপনারা Redmi Note 10 Pro Max দেখুন, সেখানেও আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাবেন, 120 হার্জের রিফ্রেশ রেট পাবেন। তাহলে কেন আমরা ৭,০০০ টাকা এক্সট্রা খরচ করতে যাব? আমাদের সাধারণ বুদ্ধি বলে একটু ভালো টাকা দিচ্ছে যখন আমরা একটু ভালো স্পেসিফিকেশন পাবো, কিন্তু উল্টে একটা প্রয়োজনীয় প্রোটেকশনই বাদ দেওয়া হলো। এখানে ডিসপ্লেতে কোনো রকম কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাবেন না, তার বদলে পাবেন ড্রাগনের লেজ অর্থাৎ ড্রাগন টেল গ্লাস প্রোটেকশন। আমরা কর্নিং গরিলা গ্লাসকে যেমন চোখ বুজে ভরসা করতে পারি, আমরা কিন্তু ড্রাগন টেলকে পারি না। এছাড়া রিয়েলমির সঙ্গে যে গ্লাসের সাপে নেউলে সম্পর্ক, এটা আপনারা জেনে গেছেন। এই ফোনটাতে গ্লাস বডি ডিজাইনও নেই। আমরা ২৭,০০০ টাকা খরচ করছি আর সেখান থেকে গ্লাস বডি ডিজাইন পাবো না। রিয়েলমিও কি তাহলে আস্তে আস্তে অ্যাপেল বা স্যামসাংয়ের জায়গা নিচ্ছে? এখানে যে পলিকার্বনের ডিজাইনটা দেওয়া হয়েছে, সেটাতে একদিকে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, মধ্যেখানে একটা গ্লসি শাইনি বর্ডার দেওয়া হয়েছে, যেটা আমার চোখে একেবারেই দেখতে ভালো লাগছে না। আপনাদের ভালো লাগছে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়াও পেছনের দিকে রিয়েলমি সেই অসহ্য ব্র্যান্ডিং, হ্যাঁ আগের বারের তুলনায় ছোট হয়েছে ঠিকই, কিন্তু এখনও সেটা যথেষ্ট বিরক্তিকর। এই যে গ্লসি ডিজাইনটা রিয়েলমি প্রোভাইড করেছে, সেখানে কিন্তু স্ক্র্যাচ চলে আসছে। অর্থাৎ আমাদের অ্যাডভাইস থাকবে, বক্সে যে কভারটা আছে সেই কভারটা দিয়ে আপনারা ফোনটা ইউজ করুন। যেখানে ম্যাট ফিনিশ আছে সেখানে কিন্তু অতটা স্ক্র্যাচ আসছে না। আর ডিসপ্লে কোয়ালিটির কথা বলতে গেলে রিয়েলমির আর সাধারণ 5টা ডিভাইসের মতোই কিন্তু এখানে ডিসপ্লে কোয়ালিটি আমি পেয়েছি। ডিসপ্লের যে ভিউইং অ্যাঙ্গেল সেটা বেটার ছিল। এছাড়াও ডিসপ্লে কালার রিপ্রোডাকশন যথেষ্ট ন্যাচারাল ছিল। এছাড়াও আমরা ডিসপ্লেটা একদম ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, সেখানে কিন্তু ভিজিবিলিটির কোনো রকম অভাব হয় না। এখানে ডিসপ্লেতে 1000 নিটসের পিক ব্রাইটনেস আছে, যেটা MI 11X এর মতো অতটা ডাল নয়, আবার এখানে IQ7 এর মতো অতটা উজ্জ্বল নয়। মোটামুটি একটা লেভেলের কিন্তু এখানে ডিসপ্লে ব্রাইটনেস আপনারা পাবেন, মোটামুটি ইউজ করতে কোনো রকম অসুবিধা হয় না। প্রথম পর্যায়টা কিন্তু আমরা কাটিয়ে ফেলেছি। ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কোনোটাই কিন্তু আমার কাছে ততটা ইমপ্রেসিভ লাগেনি। এবার আমরা আসবো পারফরমেন্সের কথায়। পারফরমেন্সে এখানে ইউজ করা হয়েছে সর্বপ্রথম ভারতের বাজারে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 চিপসেট, এবং মিডিয়াটেকের তরফ থেকে একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা প্রসেসর বলা যেতে পারে। মিডিয়াটেকের তরফ থেকে এখনও পর্যন্ত লঞ্চ হওয়া সব থেকে শক্তিশালী প্রসেসর। আর আমি এটাও বলেছি, শক্তিশালী প্রসেসর মানেই যে সেটা ভালো পারফর্ম করবে এমনটা নয়, তার জন্য একটা সফটওয়্যারে অপটিমাইজেশন দরকার হয়। তাহলে আসুন এই ফোনটা কেমন পারফর্ম করছে দেখে নিই। এখানে ডেইলি লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করবেন কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও এখানে যদি আপনি PUBG অ্যাসফল্টের মতো গেম খেলতে চান, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম অসুবিধা নয়। তবে এক্ষেত্রে একটা অসুবিধা কোথায় আছে জানেন? এখানে যখন আমি PUBG খেলতে যাচ্ছি, তার গ্রাফিক্স সেটিংসে HDR আলট্রা পর্যন্ত সাপোর্ট করছে। সেই গ্রাফিক্সে যখন আমি এখানে PUBG খেলতে যাচ্ছি, বেশ কিছু জায়গায় কিন্তু ফ্রেম ড্রপ হচ্ছে। যখন মারামারি আরম্ভ হয়ে যাচ্ছে, তখনই আস্তে আস্তে কিন্তু ল্যাগ করা শুরু করছে। এছাড়াও আমি এখানে ওভারহিটের মতো কিছু ইস্যুও কিন্তু দেখেছি। প্রায় 46 ডিগ্রি কিন্তু টেম্পারেচার আমার উঠে গেছিলো। অন্যদিকে যদি আমি এই প্রাইস পয়েন্টেই আসা IQ7 এর সঙ্গে কম্পেয়ার করি, IQ7 এ কিন্তু আপনারা আলট্রা এইচডিতে PUBG খেলতে পারবেন। এছাড়াও IQ7 এর যে কুলিং সিস্টেমটা, সেটা কিন্তু Realme X7 MAX এর থেকে ফার বেটার কাজ করেছে। এছাড়াও এই ফোনটাতে রয়েছে DDR4X RAM, না এখানে কোনো রকম 5 নেই। এছাড়াও এখানে রয়েছে UFS 3.1 স্টোরেজ টাইপ। ওভারঅল আপনি যদি গেমিংয়ের জন্য ফোন চুজ করেন, তাহলে সেক্ষেত্রে বলবো এর থেকে বেটার অপশান আছে।
আর বাংলাদেশের বন্ধুদের জন্য বলবো Mi11X এর থেকে কিন্তু এটার গেমিং পারফরমেন্স ভালো, কিন্তু Mi11X বেশ কিছু জায়গায় এগিয়ে যাবে। তাই জন্য বলবো বাংলাদেশের বন্ধুরা একটু অপেক্ষা করে যান। এই ফোনটাতে পারফরমেন্সের দিক থেকেও আমি এক্সট্রা কিছু বেনিফিট পাইনি। এ ব্যাপারে একটা কথা উল্লেখ না করলেই নয়, এখানে আমরা বিভিন্ন ধরনের টেস্ট করেছি। প্রথমে এখানে আমরা থার্মাল টেস্ট করেছি। এর যে গ্রাফটা সেটা কিন্তু যথেষ্ট স্টেবল ছিল না, বারবার ওঠানামা করছিল, অর্থাৎ পারফরমেন্স ড্রপ করছিল, এখানে ওভারহিট হচ্ছিল। এছাড়াও আমরা অ্যান্টুটু বেঞ্চমার্ক স্কোর দেখেছি 5,54,000-এর আশেপাশে এসছে। রিয়েলমি ক্লেম করছে 7 লাখ, সেখানে আমরা পেলাম 5,54,000। অন্যদিকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর দিয়ে আসা IQ7, সেটাতে আমরা পাচ্ছি প্রায় 6,28,000-এর আশেপাশে। সুতরাং আমরা এখানে একদম প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি। চিপসেটটা নামে যতটা ভারী, নাম দিয়ে যতটা আমাদের ইমপ্রেস করেছে, এখনো পর্যন্ত সেই ধরনের পারফরমেন্স কিন্তু এটা থেকে আমরা পাইনি। এরপর আমরা ক্যামেরার ক্ষেত্রে যাব, কিন্তু তার আগে এর অপারেটিং সিস্টেম নিয়ে একটু কথা বলে নিই। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 আছে এবং Realme UI 2.0 অপটিমাইজেশন আছে। Xiaomiর মতো অত আমি কিন্তু বাগস দেখিনি, নোটিফিকেশন প্যানেলে বাগস নেই। বেশ কিছু কাস্টমাইজেশন আছে, ফিচার্স আছে, তো সেক্ষেত্রে কিছু অসুবিধা নেই। এছাড়াও বেশ কিছু ব্লোটওয়্যার আছে যেগুলোকে কিন্তু আনইনস্টল করা যায়। তো Realme UI কে নিয়ে আমার সেই ধরনের কোনো সমস্যা লাগেনি। এরপর আমরা এই ফোনটার বেশ কিছু ইম্পর্টেন্ট ফিচার্স দেখে নেব। এখানে রয়েছে ডুয়েল 5G মোড। হ্যাঁ, এখানে যখন 5G অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা দুটো সিমেই 5G ইউজ করতে পারবেন। এছাড়াও অন্যান্য কোম্পানির মতো একটা বা দুটো দায়সারাভাবে 5G ব্যান্ড কিন্তু এখানে রিয়েলমি দেয়নি। অন্তত 7খানা 5G ব্যান্ড কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও এই ফোনটার আরও একটা বড় ফিচার্স হচ্ছে, আমরা যেখানে আজকালকার দিনে 25 থেকে 30,000 টাকা বা আপার বাজেটে গেলে 3.5mm হেডফোন জ্যাকটাকে দেখতে পাচ্ছি না, এখানে রিয়েলমি সেটাকে ইনক্লুড করেছে। রিয়েলমি বেশ কিছু জিনিস কিন্তু এখানে ইমপ্রুভ করার চেষ্টা করেছে। এছাড়াও ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমি যতক্ষণ সিম ইউজ করেছি আমি কিন্তু ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট পাইনি, 4G প্লাসের সাপোর্ট পাইনি। এছাড়াও এই ফোনটাতে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার, সেখানে হাইরেস এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে। সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো, তবে আমার মনে হয়েছে আরও একটু লাউডনেসের প্রয়োজন ছিল। এরপর আমরা আসবো বহু প্রতীক্ষিত ক্যামেরা সেকশনে। এখানে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে সনি IMX 682 সেন্সার ইউজ করা হয়েছে। হ্যাঁ, এখানে ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলেও সেটাও কিন্তু অতটা হায়ার এক্সপেকটেশন পূরণ করতে পারেনি। মোটামুটি একটা অ্যাভারেজ লেভেলের ক্যামেরা পারফরমেন্স রয়েছে। একদম ডাইরেক্ট সানলাইটে ভালো লাইট পেলে এর যে প্রাইমারি ক্যামেরা সেটা শার্প ছবি তুলতে পারে। এছাড়াও ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে। কিন্তু এর লাইট একটু কমে গেলে আপনি যখন লো লাইটে যাবেন এ কিন্তু ঠিকঠাক ডাইনামিক রেঞ্জও প্রোভাইড করতে পারে না। এছাড়াও ফেসটাকে আরও বেশি স্মুথ করে দেয়। আমি কিছুদিন আগে কমিউনিটি ট্যাবে একটা আমার সেলফি তুলে পোস্ট করেছিলাম, পুরো তো আটা ময়দা মাখিয়ে দিয়েছে। এইরকম যদি ছবি দেয় না, বিয়ে হবে না, বিশ্বাস করি। যাই হোক, মজা ছেড়ে রেখে বলি, এখানে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আজকের দিনে প্রত্যেকটা মোটামুটি ওই বললাম যে বাজেট ক্যাটাগরিতে 8 মেগাপিক্সেলের আমরা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাই। রিয়েলমির উচিত ছিল আজকের দিনে যখন 27,000 টাকা আমরা খরচ করছি, অন্তত 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তারা প্রোভাইড করতো। এছাড়া রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। ম্যাক্রো সেন্সার কোনো কাজের না, ওটাকে নিয়ে কথাই বলবো না। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের এভারেজ ছবি তুলেছে, আমার মনে হয়েছে শার্পনেসের ঘাটতি ছিল। এছাড়াও ডাইনামিক রেঞ্জ যদি আরেকটু শার্পভাবে ক্যাপচার করতে পারতো বেটার হতো। এছাড়াও লো লাইটে আমি কিছু সেলফি তুলেছি, দেখছেন ফেসের অবস্থা, ফেস কিন্তু স্মুথ করে দিচ্ছে। রিয়েলমি সেলফি ক্যামেরা যে কবে অপটিমাইজ করতে পারবে আমার জানা নেই। প্রায় 2 বছর হতে চললো রিয়েলমি সেলফি ক্যামেরা নিয়ে একই প্রবলেম, একই জিনিস কিন্তু আমি বলে আসছি। এছাড়াও সেলফি ক্যামেরা দিয়ে যখন আপনি ছবি তুলবেন পেছনের দিকে ডাইনামিক রেঞ্জ বলে কিচ্ছু থাকছে না, পুরোটাই মোটামুটি সাদা করে দিচ্ছে। আমি বেশ কিছু ছবি পাশাপাশি এখানে রেখে কম্পেয়ার করেছি Realme X7 MAX ভার্সেস IQ। আপনারা নিজেরাই যদি ছবিগুলো ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই দুটো ছবির মধ্যে কোন ছবিটা আপনার ভালো লাগছে। কাকে চুজ করবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপর আমরা সোজা চলে আসবো এই ফোনটা ব্যাটারি সেকশনে। 4500 mAh এর ব্যাটারি রয়েছে, বক্সে 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু না, 65 ওয়াটের চার্জার থাকলেও এখানে চার্জার সাপোর্ট করে মাত্র 50 ওয়াটের। আমি নিজে চার্জ দিয়ে দেখেছি, মোটামুটি 50% চার্জ হতে রিয়েলমি 15 মিনিট ক্লেম করছে, কিন্তু আমার বাস্তব উদাহরণে বলছি মোটামুটি 20 থেকে 22 মিনিট কিন্তু টাইম লেগে গেছে এবং 45 মিনিটে 0 to 100% কিন্তু আমার ফুল চার্জ হয়েছে। এছাড়াও এর যে ব্যাটারি সেটা আমার একদিনের মোটামুটি 8 ঘন্টা স্ক্রিন অন টাইম দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা আমার লাগেনি। ব্যাটারি অপটিমাইজেশন ঠিকঠাক ছিল। এরপরে একটা জিনিসই পড়ে থাকে, এস সেন্সার। সমস্ত সেন্সার দেওয়া হয়েছে, ফেস আনলক, NFC সেন্সার দেওয়া হয়েছে। এছাড়াও যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটা যথেষ্ট ফাস্ট এবং হাতে একটু ঘাম থাকলেও, হাতে একটু ধুলো থাকলেও তাহলেও কাজ করে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারটাকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি রিয়েলমির।
সো বন্ধুরা, অনেক হলো রিভিউ পর্ব। এবার আমাদের কনক্লুশনে আসার পালা। এই ফোনটা থেকে আমরা কি পাচ্ছি? 27,000 টাকা এই ফোনটার পেছনে খরচ করা কি আদৌ কোনো যুক্তি আছে আমাদের? না, একদম যুক্তি নেই। আমি যদি ইন্ডিয়ার বাজারে থাকি তাহলে এখানে আমার তিনটে অপশান রয়েছে। একটা হচ্ছে MI11X, IQ7 আর হচ্ছে Realme GT NEO। তো সেক্ষেত্রে আমি অনায়াসে বলতে পারি IQ7 সব থেকে বেটার অপশান। না পেলে এখানে কিন্তু MI11X-কেও আমি এগিয়ে রাখবো। Realme GT NEO তারপরে থাকবে। হ্যাঁ, এখানে শুধুমাত্র মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 চিপসেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে দিয়ে আমি এই ফোনটার পারফরমেন্স বিচার করতে পারছি না। এছাড়াও এখানে গ্লাস বডি ডিজাইনও নেই, যেটা আমার কিন্তু প্রায়োরিটি। এছাড়াও আপনি যদি বাংলাদেশের বাজারে থাকেন আমি বলবো অপেক্ষা করুন, IQ7 যাবে। হ্যাঁ, এই প্যান্ডামিকের কারণে কিছুটা দেরি হচ্ছে, কিন্তু IQ7 ওই প্রাইস পয়েন্টে যেটা অফার করছে এখনও পর্যন্ত ওর ধারে কাছে কেউ কোনোটা অফার করতে পারছে না। আর বাংলাদেশে খুব তাড়াতাড়ি Realme GT যে ফোনটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের সঙ্গে যাবে, সেই ফোনটাও কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ করবে 15 তারিখ, অর্থাৎ আজকে গ্লোবাল লঞ্চ আছে। সুতরাং ওই ফোনটার জন্য আমরা অপেক্ষা করতে পারি। সুতরাং একটা মোটা টাকা আমরা যদি বাজে ইনভেস্ট করি সেটা তো আমাদের পকেট থেকেই যাবে। কেন আমরা নিজেদের ফায়দা না দেখে কোম্পানির ফায়দা দেখতে যাবো বলুন তো? সুতরাং একটু ভেবে দেখবেন। আজকে আর কথা বাড়াবো না। হ্যাঁ, আপনারা যদি কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 ভার্সেস মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 চিপসেটের মধ্যে স্পিড টেস্ট কম্প্যারিজন দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি একটা স্পিড টেস্ট কম্প্যারিজন আপনাদের জন্য নিয়ে আসবো, কারণ সবাই বলা করছে এই দুটো প্রসেসর নাকি সমান। একটা বাস্তব পরীক্ষা হয়ে যাবে আর কি। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না। আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে। একটা সাবস্ক্রাইব হয়ে যাক, না একটা লাইক বাটন লাইক হয়ে যাক, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।